আপনার কি মনে হয় পৃথিবীতে এমন কি কোনো বাবা আছেন যিনি তার মেয়ের জন্য নিজের পরিচয় পর্যন্ত লুকিয়ে ফেলতে পারেন, যিনি মেয়ের মুখে হাসি ফোটাতে নিজের সমস্ত কষ্ট চাপা দিয়ে দিনে রাতে সেজেছেন কার্টুন চরিত্র? আজ আমরা এমন এক সিনেমার গল্প বলবো যা আপনাকে দেখাবে জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোতেও কিভাবে ভালোবাসা আর আশা টিকে থাকে। এটি কেবল একটি মুভি নয়, বরং 2008 সালে দক্ষিণ কোরিয়ায় ঘটে যাওয়া একটি লোমহর্ষক বাস্তব ঘটনার প্রতিচ্ছবি। প্রস্তুত হন, কারণ আজকের গল্পটি জানলে চোখের জল ধরে রাখা কঠিন হবে। মুভি হোপ। গল্পের শুরুতে একটা ঘুড়ি হাওয়ার সাথে সাথে আমরা উঠতে দেখি। খোলা আকাশে ঘুড়িটা উঠতে থাকে। এরপর আমাদের সাথে পরিচয় হয় সো উন নামের 8 বছরের একটি মিষ্টি মেয়ের। বাবা মাকে সাথে নিয়ে তার ছোট্ট একটা জগৎ। প্রতিদিন সকালে সে তৈরি হয়ে তার প্রিয় বন্ধু ইয়ংসুকের সাথে স্কুলে যায়। প্রতিদিনের মতোই আজ সোউন স্কুলের জন্য তৈরি হচ্ছিল। তার মাকে সে বলে চুল বেঁধে দিতে। তার মা যেহেতু ঘরের কাজে ব্যস্ত ছিল, তাই তিনি বলেন কষ্ট করে আজ চুলটা বেঁধে নিতে নিজে। ছোট্ট সোউন চেষ্টা করে কিন্তু অত ভালো পারে না, তাই তার বাবা তাকে তখন সাহায্য করে। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন সোউনের মা জিজ্ঞেস করে, আমি কি তোমায় স্কুল পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো? সোউন জানতো তার মা কতটা ব্যস্ত, তাই সে বলে, না মা, আমি নিজেই চলে যাব। তার মা বলে বড় রাস্তা দিয়ে যেতে, যেহেতু সেটা সেফ। এরপর সোউন স্কুলের দিকে যেতে থাকে। তার বন্ধুরা ততক্ষণে অনেকেই পৌঁছে গিয়েছিল। সোউন বৃষ্টির কারণে আস্তে আস্তে হাঁটছিল। এই সময় আমরা একটা মানুষকে দেখতে পাই, যে কিনা সোউনকে ফলো করে। এখানে যে ঘুড়িটা মুভির শুরুতে আকাশে উঠছিল, সেটা এই মুহূর্তে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। বৃষ্টির কারণে সেটা পুরোটা ভিজে গিয়েছিল। লোকটা ঘুড়িটা কুড়িয়ে নেয় এবং পরবর্তী সিন আমরা তাকে সোউনের মুখোমুখি দেখতে পাই। লোকটি সোউনকে বলে, তোমার ছাতাটা বেশ সুন্দর, তুমি কি আমাকে ছাতাটা দেবে? সোউন এখানে মানা করে। স্কুলের জন্য সে লেট হচ্ছে। পিছনে ঘুরে সে বারবার স্কুলের দিকে দেখতে থাকে। স্কুলের থেকে তার দূরত্ব বেশি ছিল না, কিন্তু অত্যাধিক বৃষ্টির কারণে স্কুলের বাইরে কাউকেই সে দেখতে পায় না। সিন শিফট হয় এবং দেখা যায় সোউনের হলুদ ছাতাটা ভেঙে চুরে রাস্তার এক পাশে দাঁড়িয়ে। আস্তে আস্তে সোউনের জুতো, ব্যাগ ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। বুঝতে বাকি থাকে না বৃষ্টির সেই সময়টায় কোনো বিপর্যয় নেমে এসেছিল। এরপর আমরা একটা রক্তাক্ত শিশুর হাত দেখতে পাই। এটা সোউনের হাত ছিল। সে ফোন থেকে অ্যাম্বুলেন্সকে কল করে এবং সিন কাট হয়ে যায়। হসপিটালে হুড়োহুড়ি পড়ে যায়। সোউনকে মারাত্মক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়। তার মা সোউনকে সেই অবস্থায় দেখে সেখানেই ভেঙে পড়ে। সোউনের সারা শরীরে ক্ষত, রক্তে মাখামাখি। সেই লোকটি শুধুমাত্র তাকে যৌন নির্যাতনই করেনি, বরং পাশবিকভাবে অত্যাচার চালিয়েছে। এত কিছুর পর সোউনের যে শ্বাস প্রশ্বাস চলছে, এটাই মিরাকেল। ডাক্তাররা সময় নষ্ট না করে দ্রুত সার্জারি শুরু করে দেয়। প্রাণ বাঁচাতে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গ বাদ যায় এবং আর্টিফিশিয়াল অঙ্গ ব্যবহার করা হয়। তার সমস্ত মলমূত্র এখন একটা ব্যাগে জমা হবে এবং বাকি সারাটা জীবন এইভাবেই বেঁচে থাকতে হবে সোউনকে। মুহূর্তের মধ্যে একটা সুখী পরিবার মানসিকভাবে ভেঙে টুকরো হয়ে গেল। সোউনের যখন জ্ঞান ফেরে, তখন তার বাবা তার সাথে কথা বলার চেষ্টা করে। সোউন কষ্ট করে বলে, বাবা, তুমি আজ কাজে যাওনি? তার বাবা বলে, আমার কাজ শেষ হয়ে গেছে মা। সোউন বলে, বাবা, ওই লোকটাকে শাস্তি দিও, তুমি আমাকে খুব কষ্ট দিয়েছে। সোউনের বাবা বলে, তুমি শান্ত হয়ে ঘুমো। তখন বাচ্চাটি বলে, আমি যদি ঘুমিয়ে পড়ি, আমি সব ভুলে যাব। অর্থাৎ সেই লোকটির শাস্তি হোক, এটা সোউন মন প্রাণ দিয়ে চাইছিল। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়লে তার বাবা খুব কষ্ট করে চেষ্টা করে নিজেকে সামাল দেওয়ার। কেবিন থেকে বেরোনোর পর তাদের জানানো হয় পুলিশ অপরাধীকে শনাক্ত করতে পেরেছে এবং তারা জলদি করে পুলিশ স্টেশনে পৌঁছায় এবং অপরাধীকে শাস্তি দিতে বলে। কিন্তু পুলিশ অফিসার জানায় অপরাধীর বিরুদ্ধে জোরদার কোনো প্রমাণ নেই, তাই সবার আগে তাদের মেয়ের জবানবন্দি নেওয়া প্রয়োজন। এখানে সোউনের মা বেঁকে বসে। সে বলে, আমি কোনোভাবেই চাই না আমার মেয়ে দ্বিতীয়বার সেই ট্রমার মুখোমুখি হোক। এতে করে তাদের দুজনের মধ্যে বিবাদ শুরু হয়।
উপস্থিত এক পুলিশ কর্মী তাদের একটি এজেন্সির সাথে যোগাযোগ করতে বলে, যারা সাইকিয়াট্রিস্ট প্রোভাইড করে এবং তারা শোনের ট্রমা কাটিয়ে উঠতে সাহায্য করবে। এখানে শোনের মা আরও রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। পুলিশ কর্মী এরপর বলে, আপনার বাড়িতে বাচ্চাটির যত খেলনা আছে সেগুলো হাসপাতালে নিয়ে যান। খেলনাগুলো দেখলে হয়তো মন কিছুটা হালকা হবে। শোনের বাবা এরপর বাড়িতে গিয়ে তার সবচেয়ে প্রিয় খেলনা কোকোম্যানকে নিয়ে হাসপাতালে যায়। পরের সিনে দেখা যায় একজন সাইকিয়াট্রিস্ট কোকোম্যানের খেলনা নিয়ে খেলতে থাকে আর শোনের জবানবন্দি নেওয়ার চেষ্টা করে। এরপর কিছুটা স্বাভাবিক হয়ে এলো। শোনকে কয়েকটা ছবি দেখানো হয়। এদের মধ্যে থেকে একটা ছবি দেখে চোখ বন্ধ করে ফেলে শোন, অর্থাৎ সেই ছবির লোকটি শোনের সাথে পশুর মতো অত্যাচার করেছে। এরপর সাইকিয়াট্রিস্ট যখন কেবিনের বাইরে আসে তখন শোনের বাবা তাকে শোনের অবস্থা নিয়ে প্রশ্ন জানায়। তখন ডাক্তার জানায়, আপনাদেরও কাউন্সিলিংয়ের দরকার, আমার কার্ড রাখুন, যোগাযোগ করবেন। এখানে শোনের মা রেগে যায় এবং কার্ড ডাক্তারকে ফিরিয়ে দেয়। সিন শিফট হয় এবং দেখা যায় পুলিশ সেই রাক্ষসকে ধরে ফেলেছে। এখানে মিডিয়ার হাতে এই নিউজ চলে যায় এবং বড় বড় মিডিয়া হাউস নিউজটা প্রচার করতে থাকে। তখন শোনের বাবার এক সহকর্মী বন্ধু তাকে মিডিয়ার ব্যাপারটি জানায় এবং মুহূর্তের মধ্যে হাসপাতাল মিডিয়ার লোকজন ভর্তি হয়ে যায়। শোনের বাবা দৌড়ে কেবিনে যায়, কারণ সে কোনোভাবে চাইতো না বাইরের লোকজন এ ব্যাপারে কিছু জানুক এবং শোনের জীবন নিয়ে কাটাছেঁড়া হোক। সে দ্রুত কোনোভাবে শোনকে কভার করে অন্য কেবিনে শিফট করার তোড়জোড় করে। তখনই মিডিয়ার কর্মীরা শোনকে তার বাবার সাথে দেখে ফেলে এবং এক প্রকার জুম্বির মতো ঝাঁপিয়ে পড়ে কভারেজ করতে। এটা দেখতে পেয়ে শোনের বাবা তাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে দৌড়তে থাকে। সে প্রাণপণে নিজের বাচ্চা মেয়েটার শেষ সম্মানটুকু বাঁচাতে চাইছিল। শোনের মা মিডিয়াকে ঠেকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু গর্ভবতী হওয়ার কারণে একসময় অজ্ঞান হয়ে পড়ে যায় সে। অন্যদিকে শোনকে নিয়ে তার বাবা একটা ফাঁকা কেবিনে চলে আসে। সে লক্ষ্য করে শোনের ওয়েস্টেজ ব্যাগটি ফেটে গেছে। এরপর শোনের বাবা নোংরা পরিষ্কার করার জন্য শোনের জামা খুলতে থাকে এবং এখানেই ঘটে সেই হৃদয় বিদারক ঘটনা। হঠাৎ শোন ফুপিয়ে কেঁদে ওঠে। তার শরীর কাঠের মতো শক্ত হয়ে যায়। সে ভয় পেয়ে যায়, অর্থাৎ সেই নরপিশাচটি একইভাবে তার জামা খুলেছিল এবং শরীরে হাত দিয়েছিল। সেই ট্রমা আবার ফিরে আসতে থাকে। সে তার নিজের বাবাকে ভয় পেতে শুরু করে। শোনের বাবা ব্যাপারটি বুঝতে পারে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। মেয়ে তার নিজের বাবাকে ভয় পাচ্ছে, এর থেকে ভয়ানক একজন বাবার কাছে আর কি বা হতে পারে। যাই হোক, সেই মুহূর্তেই একজন লেডি ডাক্তার এসে শোনকে পরিষ্কার করে দেয়। শোনের বাবা লজ্জায় ফিরে আসে। সন্ধেবেলা আবার যখন সে দেখা করতে যায় তখন দেখা যায় শোন চাদর দিয়ে নিজেকে ঢেকে বেডের উপর বসে আছে। শোনের বাবা তাকে তখন বলে, মা, আমি বাইরে আছি, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো, কেমন? এই বলে সে লজ্জায় মাথা নিচু করে বেরিয়ে যায়। আমরা দেখতে পাই হাসপাতালের বিল ক্রমশ বাড়ছে এবং শোনের বাবা শেষ সম্বলটুকু দিয়ে মেয়েকে সুস্থ করতে উদ্গ্রীব। টাকা শেষ হয়ে গেলে সে তার সেই বন্ধুকে ফোন করে বলে কিছু টাকার কথা, কিন্তু বন্ধুটি বলে, তুমি এভাবে টাকা নিয়ে কিছু ভেবো না, আমি যেভাবে হোক ম্যানেজ করছি, আর তুমি এদিকে কাজ নিয়ে চিন্তা করো না, তোমার ভাগের কাজ আমি করে দেব। হাসপাতালে শোনের বাবা ফিরে এলে সে দেখে কিছু মানুষ কার্টুনের ড্রেস আপ করে তার মেয়ের সাথে খেলা করছে। শোন এদের দেখে খুবই আনন্দ পায় এবং এইসব পরিকল্পনা ছিল সেই সাইকিয়াট্রিস্টের। কার্টুনগুলোর ভিতরে আসলে শোনের মা ও শোনের কিছু বন্ধুরা ছিল। সাইকিয়াট্রিস্ট বলেন, যেহেতু এভাবে শোনের মানসিক উন্নতি হচ্ছে তাই আমাদের এটা চালিয়ে যাওয়া দরকার। কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা ছিল টাকা। কার্টুন ডলগুলোর প্রতিদিনের ভাড়া দিতে হতো এবং সেটা মেনটেন করা শোনের বাবার পক্ষে কষ্টসাধ্য ছিল। রাতে যখন শোনের বাবা কার্টুন প্রোভাইড করা কোম্পানিগুলোর লোকেদের টাকা বুঝিয়ে দিচ্ছিল তখন সে বলে, আচ্ছা, আমি যদি একটি কার্টুন কিনে নিই তাহলে কত পে করতে হবে? এজেন্সির লোক জানায়, স্যার, আপনাকে $200 পে করতে হবে। শোনের বাবা বলে, আপনারা কি ইএমআইতে আমাকে এটা দিতে পারবেন? আমি ধীরে ধীরে শোধ করে দেব। তখন এজেন্সির লোকটির মায়া হয় এবং সে একটি কার্টুন ড্রেস শোনের বাবাকে দিয়ে বলে, স্যার, আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনার কাজ মিটে গেলে আমাকে ফেরত দিয়ে দেবেন, তাহলেই হবে। এখান থেকে আমরা বুঝতে পারি
সমাজে যেমন নরপিশাচরা ঘোরাফেরা করে, ঠিক তেমনই দেবদূতের মতো মানুষরাও থাকে, যেমন এই এজেন্সির লোকটি, অথবা শোনের বাবার সেই বন্ধু যে বলেছিল টাকা নিয়ে চিন্তা না করতে। যাই হোক, রাতে শোনের বাবা সেই কার্টুন ড্রেস পরে এবং শোনের কেবিনে আসে, এবং ড্রেসটি শোনের প্রিয় কার্টুন ক্যারেক্টার কোকোম্যানের ছিল। তাকে দেখে শোন খুশি হয় এবং একটা ছোট্ট স্লেটের মধ্যে লিখে লিখে তারা কথা বলতে থাকে। একটা সময় শোন কোকোম্যানের গলা জড়িয়ে ধরে এবং সিনটা এতটাই ইমোশনাল, আপনি আপনার চোখের জল আটকাতে পারবেন না। কার্টুনের ভিতরে ছিল শোনের বাবা, এবং সেই ঘটনার পর থেকে সে লজ্জায় নিজের মেয়েকে জড়িয়ে ধরতে পারেনি। এরপরের সিনে আমরা সেই সাইকিয়াট্রিস্টের সাথে শোনের কথোপকথন হচ্ছে দেখতে পাই। ডাক্তার বলে, শোন, তুমি বাড়ি ফিরে সবার আগে কি করতে চাও? শোন বলে, আমি স্কুলে যেতে চাই, কিন্তু যাব না, কারণ আমার এই ঘটনা আমার বন্ধুরা জেনে গেছে, তারা আর আগের মতো আমার সাথে মিশবে না। শোন খুবই বুদ্ধিমতী, তাই সে আরো বলে, আমার এই অবস্থার জন্য আমার মা দোকানে যেতে পারছে না, বাবার জলের মতো টাকা খরচ হচ্ছে। আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে গডের কাছে প্রার্থনা করি এগুলো যেন স্বপ্ন হয়, কিন্তু আমি জানি এগুলো বাস্তব। এরপর শোন যেটা বলে সেটা শুনে ডাক্তারের বুক কষ্টে ফেটে যায়। সে বলে, মিস, আপনি আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে আমি তাড়াতাড়ি মারা যাই। আমি নিজেও জানি আমি আর বেশি দিন বাঁচব না। আমি আমার মা বাবাকে আমার কষ্ট দিতে চাই না। বন্ধুরা, এখানে আবারও জানিয়ে রাখি, এটা সম্পূর্ণ সত্যি ঘটনার উপর নির্মিত। এরপর ডাক্তার শনের বাবা মাকে সমস্তটা জানায় আর বলে এবার শনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। শনের প্রিয় বন্ধুকে আমরা দেখতে পাই একটা নোট লিখে রেখে যেতে, যেখানে সে জানায় সে তাকে খুব মিস করছে। ডিসচার্জের দিন শনের বাবা মা তাকে রেডি করতে থাকে। তখনও শোয়ান বাবার দিকে তাকাতে পারে না। বাড়ি ফেরার সময় গাড়িতে তার বাবা একটা পর্দা টাঙিয়ে দেয়, যাতে করে শোয়ান কমফোর্ট ফিল করে। বাড়ির কাছাকাছি সে সেই জায়গাটি আবার দেখতে পায় যেখানে তার সাথে এই নারকীয় ঘটনা ঘটেছিল। সে প্যানিক করতে থাকে এবং শরীর খারাপ হয়ে যায়। গাড়ি থেকে নেমে এসে বমি করে দেয়। তারা যখন বাড়ির দরজায় এসে দাঁড়ায় তখন দেখতে পায় অনেক নোটস দরজায় স্টিক করা, যেগুলো শোনের বন্ধুরা লিখেছিল তার জন্য। পরের দিন শোনের বন্ধু তার সাথে দেখা করতে আসে এবং শোনের বাবা একগাল হেসে তাকে বলে, তুমি নাকি শোনের সাথে খুব দুষ্টুমি করো। এখানে বাচ্চাটি কেঁদে ফেলে। তখন শোনের বাবা বলে, তুমি কান্না করছো কেন? বাচ্চাটি বলে, আমি যদি সেদিন শোনের সাথে থাকতাম তাহলে এরকম কিছু হতো না। এ কথা শুনে শোনের বাবা তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে শোয়ান কিছুটা স্বাভাবিক হওয়ায় সে স্কুলে যেতে চায়, যদিও বা ওয়েস্টেজ ব্যাগটির কারণে তার হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছিল। শোয়ানের পিছন পিছন তার বন্ধুরাও আসতে থাকে। শোয়ান ভাবে তারা ব্যাগটির ব্যাপারে জিজ্ঞেস করলে কি বলবে। তখনই কোকোম্যান সেখানে হাজির হয়। কোকোম্যানকে দেখে মুহূর্তে খুশি হয়ে যায় শোয়ান। শোয়ানের বাবা কোকোম্যানের ড্রেস পরে তার মন ভালো করার চেষ্টা করতে থাকে। শোয়ানের বাবা এরপর তাকে একটি হ্যান্ডি সাইড ব্যাগ দেয় যাতে করে ওয়েস্টেজ ব্যাগটি কভার হয়, এবং তাতে কিছু লজেন্সও ভরে দেয় যাতে করে যখনই কেউ ব্যাগের ব্যাপারে জিজ্ঞেস করে তখন শোয়ান ব্যাগ থেকে লজেন্স বের করে তাকে দেয়। স্কুল ছুটির পর আবারও কোকোম্যানকে সে দেখতে পায়। ধীরে ধীরে শোয়ান বুঝতে পারে কোকোম্যান আর কেউ নয় বরং তার বাবা। এরপর শোয়ান কোকোম্যানকে নিয়ে তার মায়ের কাছে যায়। কোকোম্যানের মাথাটি খুলে সে দেখতে পায় সেখানে তার বাবা ঘেমে নিয়ে একাকার হয়ে আছে, চোখেও জল। শোয়ান এখানে তার বাবার ঘাম আর চোখের জল মিশিয়ে দেয়। এরপর শোয়ানের বাবা উকিলের সাথে দেখা করে। উকিল জানায় কেসটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। যেহেতু তেমন কোনো প্রমাণ নেই, একমাত্র শোয়ান কোর্টে গিয়ে সাক্ষ্য দিলে একটা কিছু হতে পারে। কিন্তু শোয়ানের বাবা এই প্রস্তাবে রাজি হয় না, কারণ অনেক কষ্ট করে শোয়ান স্বাভাবিক হয়েছে। শোয়ানের বাবা এরপর নিজেই সেই অপরাধীর সাথে দেখা করতে যায়। লোকটি প্রথমে নিজের দোষ অস্বীকার করে, এমনকি টাকাও অফার করে যাতে করে কেস উইথড্র করে নেয়, কিন্তু শোয়ানের বাবা রাজি হয় না। এইসব দেখে লোকটি এবার আসল রূপে ফিরে আসে। বলে, আমি জেল থেকে বেরিয়ে এসে তোমার মেয়ের সাথে আবার ওই একই জিনিস করব। এখানে শোয়ানের বাবা নিজের রাগ কন্ট্রোল করতে পারে না এবং ওখানে লোকটির প্রাণ নিতে যায়, কিন্তু পুলিশ তাকে সরিয়ে নিয়ে যায়।
শুনানির দিন দেখা যায় ছোট্ট শোয়ান কোর্টে উপস্থিত হয়েছে। তাকে সেই অপরাধীর ছবি দেখানো হলো, সে সম্মতি জানায়, কিন্তু অপরাধীর উকিল বিভিন্নভাবে কেসের মোড় ঘোরানোর চেষ্টা করে, এমনকি অপরাধী নিজেও আবারও অপরাধ অস্বীকার করে। এরপর রায় দান করা হয়। বিচারক 12 বছরের সাজা ঘোষণা করলে এটা শুনে কোর্ট ভর্তি মানুষ হল্লা শুরু করে, কারণ এই ধরনের ঘৃণ্য অপরাধের সাজা মাত্র 12 বছর। বিচারক জানায় এটাই চূড়ান্ত রায়। এইসব কথায় বাইরে থেকে বসে শোয়ানও শুনছিল। এরপর শোয়ানের বাবা সেই নরপিশাচ লোকটির উপর চড়াও হয় ও তাকে মারতে যায়। এই সময় শোয়ান এসে তার পা জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে বলে, বাবা ছেড়ে দাও ওকে, চলো আমরা বাড়ি ফিরে যাই। এখানে শোয়ানের বাবাও কাঁদতে কাঁদতে সিদ্ধান্ত বদল করে। সিন শিফট হয় এবং দেখা যায় অনেকগুলো সময় পেরিয়ে গেছে। শোয়ানের এরপর একটা ছোট্ট ফুটফুটে ভাই হয়েছে। এরপর থেকে শোয়ান রিকভার করে প্রায় সুস্থ হতে শুরু করে, নিয়মিত স্কুলে যায় এবং অতীতের অন্ধকার ভুলে আবারও আলোর দিশা খুঁজে পায়। মুভি এখানেই শেষ হয়ে যায়। এবার কয়েকটা কথা বলি। মুভিটি পুরোটা বাস্তব গল্পের উপর ভিত্তি করে বানানো, তাই অতিরঞ্জিত কোনো ব্যাপার নেই। 2008 সালে কোরিয়ায় 8 বছরের একটি বাচ্চা মেয়েকে অপহরণ ও ধর্ষণের মামলায় চো ডু সুন নামে এক 57 বছর বয়সী লোককে গ্রেফতার করা হয় এবং মাত্র 15 বছরের সাজা ঘোষণা করা হলেও তাতে কমিয়ে 12 বছর করে দেওয়া হয়। বলা হয়, যেহেতু এই ঘটনার সময় সে মদ্যপ ছিল এবং কোরিয়ান আইন অনুযায়ী কোনো ক্রাইম করার সময় কেউ মদ্যপ থাকলে সে মানসিকভাবে সুস্থ অবস্থায় ছিল না, তাই এটা তার দোষ নয়। এই রায়ের বিপক্ষে গোটা সাউথ কোরিয়া উত্তাল হয়ে ওঠে। 2021 সালে সে মুক্তি পায় এবং জনরোষ তৈরি হওয়ার কারণে আইন পরিবর্তন করে নতুনভাবে চো দু সুন সিন পাশ করা হয়, যাতে করে মদ্যপ অবস্থায় ক্রাইম করলে সাজা কম না হয়। বর্তমানে আসল অভিযুক্ত সরকারের কঠোর নজরদারিতে নিজের বাড়িতেই রয়েছে এবং শকিংলি সেটা মেয়েটির বাড়ি থেকে কিছুটা তফাতেই। মুভিতে ঘটনা পরবর্তী সংগ্রামটা আমাদের দেখানো হয়েছে, মেয়েটির জীবনের ট্রমা এবং একজন বাবার সংগ্রাম, বিচার ব্যবস্থার দুরবস্থা এবং সমাজের ভূমিকা, যেখানে প্রতি মুহূর্তে পরিচিত অপরিচিত সবাই কোনো না কোনোভাবে মেয়েটি এবং তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল নিঃস্বার্থভাবে। মেয়েটি ধীরে ধীরে আবার স্কুলে যেতে শুরু করে এবং বুঝতে পারে যে পৃথিবীটা কেবল মন্দ লোকে ভরা নয়, এখানে ভালোবাসার মানুষও আছে। মুভিটি একটি পজিটিভ এন্ডিং দিয়েই শেষ হয়।